সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালে নাস্তা করা অলরেডি আমাদের হয়ে গিয়েছে। আলিফার পাপা নাস্তা করে চলে গিয়েছে, আর আমরাও মা মেয়ে নাস্তা করে নিয়েছি। তবে আজকে নাস্তার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। নাস্তার পরে যে প্লেট বাটিগুলো জমেছে সেগুলোই এখন ক্লিন করে নিচ্ছি। আর আজকের নাস্তায় ছিল ভাত, ডাল আর আলু ভর্তা। তবে আমার মেয়ের জন্য অন্য কিছু ছিল, ও ব্রেড খেয়েছিল নসিলা দিয়ে। তো এখন নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো জমেছে সেগুলোই ক্লিন করে নিচ্ছি। আজকে আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর সকালের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল রান্নাঘরের সব কাজগুলো গুছিয়ে আমি চলে যাব বাজারে। আর যেদিন আমি বাজার করতে যাই সেদিন আমি চেষ্টা করি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে আমার রান্নাঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে। রান্নাঘরের কাজগুলো গুছিয়ে যদি আমি বাজারে যাই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আমার আর কোনো পরে ঝামেলা থাকে না। কারণ বাজারে যাব মাছ কেনার জন্য, আর যেদিন মাছ কেনা হয় সেদিন কিন্তু রান্নাঘরে একটু বেশিই ঝামেলা হয়, মাছ কাটা, ধোয়া, পরিষ্কার করা, ফ্রোজেন করা। এরপরে যদি আবার দুপুরে রান্না থাকে তাহলে তো ঝামেলার কোনো শেষই নাই। তাই আমি এভাবেই চেষ্টা করি সব কাজ গুছিয়ে বাজারে যেতে, যাতে আসার পরে বাজার গুছানো ছাড়া আর অন্য কোনো কাজ আমাকে করতে না হয়। তো কথা বলতে বলতে কিন্তু সিঙ্কের যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। আর এখন সিঙ্ক সহ সিঙ্কের আশেপাশে পুরো জায়গাটাই আমি ক্লিন করে নিচ্ছি। সিঙ্কটা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন, একটু পরেই আবার নোংরা হয়ে যাবে। যখন মাছ কিনে এনে মাছগুলো যখন এই সিঙ্কে ঢালবো, মাছগুলো যখন এই সিঙ্কে পরিষ্কার করব, তখন আবারও আমাকে খুব ভালোভাবে সিঙ্কটা পরিষ্কার করতে হবে। তা যাই হোক, এখানে যে মানি প্ল্যান্টটা রেখেছি এটাই দেখলাম যে প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। তো সেই প্ল্যান্টারটা সহ মানি প্ল্যান্টটাও খুব সুন্দরভাবে একটু ধুয়ে নিলাম। এখন পাতাগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। আর আমি যে ভিম লিকুইড রাখি সেই জারটাও একটু ধুয়ে নিলাম। আর এখন চলে এসেছি আমার কিচেন ক্যাবিনেটের উপরে যে জারগুলো আছে, মশলার জার, তেলের জার, সেগুলো একটু ক্লিন করে নিব। সিঙ্কের পাশেই যে ছোট্ট কাউন্টার টপটুকু আমার আছে, ওখানেই কিন্তু আমি আমার ইলেকট্রিক চুলাটা রেখে রান্না করি। আর সেই কারণেই কিন্তু এই ক্যাবিনেটের উপরে আমি যা যা রেখেছি একটু বেশিই তেল কাস্টে হয়। তো প্রতিদিন চেষ্টা করি আমি এভাবে এগুলো মুছে নেওয়ার জন্য। তবে প্রতিদিনই যে করতে পারি সেটা কিন্তু না, প্রতিদিন করার আমার সময় হয় না। তবে 2-1 দিন পর পরই হচ্ছে এগুলো একটা ভিজা কাপড় দিয়ে তারপরে আমি উপর থেকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু মান্থলি ক্লিনিংয়ের সময় অত বেশি ঝামেলা হয় না। তবে প্রতিদিন করার চেষ্টা করলেও প্রতিদিন আমি করতে পারি না, কারণ সময় হয় না। বেশি দেখা যায় যেদিন আলিফার স্কুলটা অফ থাকে সেদিনই এই ধরনের কাজগুলো করার আমি সুযোগ পাই। আর আমার মেয়ের স্কুলের দূরত্বটা আমার বাসা থেকে যেহেতু অনেকটা দূরে, আর সেজন্যই ওকে স্কুলে নিয়ে যাওয়া এবং আসায় অনেকটা সময় আমার লস হয়ে যায়। যে সময়গুলো আমি সংসারের আগে কাজ করতে পারতাম সেগুলো এখন যাতায়াতেই চলে যায়। আগের স্কুলটা ছিল একদমই বাসার কাছে, 5 মিনিটের দূরত্ব। ওকে স্কুলে রেখে এসে আমি কিন্তু ঘরের কাজ করতাম 2 ঘন্টা। এখন যেখানে বসে থাকি সেই 2 ঘন্টা কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো করে নিতাম। এরপরে ওকে আবার ছুটি হওয়ার 5 মিনিট আগে চলে যেতাম স্কুলে। ওকে নিয়ে 5 মিনিটের মধ্যেই আমি আবার বাসায় ফিরে আসতাম। তো আমার কিন্তু অনেকটা সময় থাকতো কাজ করার জন্য, এবং কি কাজ করেও আমি রেস্ট নিতে পারতাম। আর এখন তো কাজ করে রেস্ট নেওয়া তো দূরের কথা, কাজ করতে করতেই আমার দিন চলে যায়। তো যাই হোক, আমি কিন্তু ক্যাবিনেটের উপরে যা মশলার জারগুলো ছিল, তেলের বোতলটা ছিল, সেগুলো খুব সুন্দরভাবে ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন কিছু জার খালি হয়েছে সেগুলোকে রিফিল করে নিব। এই যে দুধের প্যাকেটটা আজকেই কেটেছি, সকালে চা খেয়েছি, আর বাকি দুধগুলো এখন আমি এই জারটার ভিতরে ঢেলে নিচ্ছি। আমার এই কাচের জারের মুখগুলো যেহেতু কালো, এগুলো আমি স্প্রে রং দিয়ে কালো করে নিয়েছি। তো কালো কালার করার পরে এখন পড়েছি এক মহা বিপদে, কারণ কালো কালারের উপরে কিন্তু ধুলা পড়লে বেশিই বোঝা যায় অন্য কালারগুলোর চেয়ে। তো প্রতিদিনই এগুলোকে মোছা উচিত, তবে আমি ওই যে বললাম সময় পাই না। 2-1 দিন পর পরই আমি হচ্ছে এগুলো এভাবে করে পরিষ্কার করে নিই। তো এখন চিনির জারেও চিনিটা রিফিল করে নিলাম, আর জায়গাটাও খুব সুন্দরভাবে মুছে নিলাম।
আর এই ক্যাবিনেটের ভিতরে যে কাচের জারগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধুলা জমেছে। তো সেগুলোও ভাবলাম একটু মুছে নেই, কারণ এভাবে ধুলা পড়তে পড়তে একসময় এমনভাবে ধুলা আটকে যাবে, তো পরিষ্কার করার সময় কিন্তু অনেকটাই কষ্ট হবে। তো যেদিন আমি উপরেরগুলো ক্লিন করি সেদিন আমি চেষ্টা করি ক্যাবিনেটের ভিতরগুলো ক্লিন করে নেওয়ার জন্য, যেহেতু আমার এই ক্যাবিনেটে কোনো ঢাকনা নেই, একদম ওপেন ক্যাবিনেট। আর ক্যাবিনেট আমি কীভাবে বানিয়েছি সেটা তো আপনারা সবাই দেখেছেন। তো সেই কারণে একটু ধুলাবালি বেশিই পড়ে। আর ইদানিং সংসারের প্রতি একটু খুবই অমনোযোগী হয়ে গিয়েছি। আব্বার অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো কাজেই আসলে মন বসাতে পারি না। তো যখন একটু ভালো লাগে তখনই কাজগুলো করি। তো অলরেডি কিন্তু আমি বাজারে চলেও গিয়েছিলাম, আর বাজার থেকে কিন্তু আমি বাজার করে নিয়েও এসেছি। পুরো এক সপ্তাহের বাজার আমি করে নিয়েছি। মাছ এনেছি, সেই সাথে কিছু শাকসবজিও এনেছি। তো বাজার থেকে কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর সাবস্ক্রিপশনের পরে অবশ্যই কিন্তু অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা ভিডিওতে ঢুকেছেন প্লিজ একটা লাইক দিবেন, লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না। আর ভিডিও সম্পর্কে সুন্দর সুন্দর মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো বাজারগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আমি হচ্ছে পুঁইশাক এনেছি, সেই সাথে ডাঁটা এনেছি, আর এনেছি লতি, আর এনেছি হচ্ছে লেবু এক হালি। আর এখন হচ্ছে মাছগুলো বের করে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে 1 কেজি তেলাপিয়া মাছ এনেছি। মাছগুলো কিন্তু একদমই জীবিত, মানে একদম লাফাচ্ছে। আর মাছগুলো কিন্তু আমি কিনেছি আমার বাসার কাছে একটা মাছ বাজার আছে, সেখান থেকেই। মাছ বাজারটা খুবই ছোট, তাই ওখানে তেমন কোনো ভালো মাছ পাওয়া যায় না। তো যা পেয়েছি সেখান থেকে এনেছি। আর এনেছি 1/2 কেজি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোও কিন্তু জীবিত। দেখা যেত আমরা হচ্ছে 1 মাসের জন্যই সবসময় মাছ কিনে রাখি। যখন আলিফার বাবা সময় পায় যে মাসে, সেই মাসে হচ্ছে আমরা 1 মাসের মাছটাই কিনে নিয়ে আসি। সেটা হচ্ছে শনি আকরা বা যাত্রাবাড়ি বাজার থেকে। কিন্তু এই মাসে আলিফার পাপা হচ্ছে একদমই সময় পাচ্ছে না, এই কারণে বাজারটা আমাকেই করতে হচ্ছে। আর একা বাজারে গিয়ে 1 মাসের মাছ কিনে আনা, সেই মাছগুলো আবার কেটে ধুয়ে পরিষ্কার করা একটু ঝামেলারই ব্যাপার। তাছাড়া যেহেতু ছোট্ট একটা বাজার, ওরকমের অত বেশি মাছ পাওয়াও যায় না, তাই চিন্তা করলাম যে এই মাসে আমি 1 সপ্তাহের করেই হচ্ছে মাছগুলো কিনে নিয়ে যাই। তো যে মাছ এনেছি একদমই কিন্তু অনায়াসে আমার 1 সপ্তাহ চলে যাবে। তো এরপরে এনেছি মলা মাছ 1/2 কেজি, আর বড় একটা রুই মাছ এনেছি, সেই সাথে এনেছি 1 কেজি লাল চিংড়ি। এই লাল চিংড়িটা খেতে আমার কাছে কেন জানি একটু বেশিই ভালো লাগে। তবে ঢাকায় আসার পরে এই প্রথম আমি লাল চিংড়ি কিনেছি এবং অনেক বছর পরে লাল চিংড়িটা খাবো। লাল চিংড়িটা কিন্তু ঢাকা শহরে তেমন একটা বেশি দেখাই যায় না, বিশেষ করে আমার চোখেই পড়ে না। তো বাজারে গিয়ে আজকে লাল চিংড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, 1 কেজি লাল চিংড়ি নিয়ে এসেছি। তো আমার মেয়ে তো বারবারই জিজ্ঞেস করছিল যে মাম্মাম এটা কেমন চিংড়ি মাছ, এরকম লাল কেন, এটা খেতে কেমন লাগবে। তো আমি কিন্তু বাজারগুলো উঠিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো কেটে নিব। যেহেতু আগেই বলেছি মাছ বাজারটা খুবই ছোট, এই কারণে কিন্তু আমি মাছটা কেটেও নিয়ে আসতে পারিনি। এই মাছটা আমাকে এখন কাটতে হবে। আর মাছ কাটায় যে আমি কতটা পারদর্শী এটা কিন্তু সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি। এই মাছটা কাটতে আমার এখন যুদ্ধ লেগে যাবে মাছটার সাথে। তো প্রথমে হচ্ছে আমি সিঙ্কের ভিতরে রেখে মাছের আঁশটাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমার সমস্যা না হয়। আর খুব ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি যাতে পিচ্ছিল ভাবটা চলে যায়। তো যাই হোক, কষ্ট করে মাছটা আমি কাটতে পেরেছি। তো পারবো না বলে বসে থাকলে তো হবে না, চেষ্টা তো করতেই হবে। অফ ক্যামেরাতে আমি সব মাছগুলোই কেটে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে যে না কাটবো না, কিছু কাটবো এরপরে রেখে দিব। পরে আবার চিন্তা করলাম রেখে দিলেই হচ্ছে আবার পরে কষ্ট করতে হবে, পরে আবার এগুলো নিয়ে ঝামেলা করতে হবে। যেহেতু আজকে মাছগুলো কাটতে বসেছি, পুরো মাছগুলোই কেটে উঠি। একদমই 1 সপ্তাহের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি। একদিন একটু কষ্ট করলে 7 দিনে কিন্তু আরাম করতে পারবো। তো একদিন কষ্ট করে 7 দিন আরাম করাই কিন্তু ভালো। আর প্রতিদিনই যদি মাছ কেটে রান্না করি তখন কিন্তু আবার আরেকটা ঝামেলা। তো এই জন্য একটু কষ্ট হয়েছে, অনেকটা সময়ও লেগেছে। তারপরেও হচ্ছে মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এই মলা মাছগুলো কাটতে তো আমার অনেক সময় লেগেছে, 1/2 কেজি মাছ, তারপরেও আমার অনেক সময় লেগেছে। তো মাছগুলো একদমই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু অলরেডি বক্সে করে নিয়েছি ফ্রোজেন করার জন্য। আর প্রত্যেকটা বক্সেই কিন্তু আমি পানি দিয়েছি, আমি পানি দিয়েই এখন মাছ সংরক্ষণ করি।
এই পদ্ধতিটাই দেখলাম ভালো। ইউটিউবে কিন্তু এটা এখন ভাইরাল পদ্ধতি, সবাই এই পদ্ধতিতেই মাছ সংরক্ষণ করে, তো আমিও করি। সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। তো মাছগুলো ফ্রোজেন করে রেখে সবজিগুলো আর কাটতে পারিনি, শুধু পুঁইশাকগুলো আমি কেটে নিয়েছি, ডাঁটা লতি এগুলো রেখে দিয়েছি। তো এগুলো করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে। এরপরে গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, ফ্রিজে যা ছিল সেগুলো গরম করেই মা মেয়ে খেয়ে নিয়েছি। আর যেদিন আমি বাজার করতে যাই সেদিন কিছু না কিছু খাবার আমি ফ্রিজে রেখেই দেই আগের দিন রান্না করে, কারণ যদি দেরি হয়ে যায় সেই ভয়ে, যেমনটা আজকে হয়েছে। তো এই কাজগুলো করে রান্না করে খেতে গেলে একদমই বিকেল 5টা বেজে যেত। তো খাওয়া দাওয়া করে এরপরে চলে এসেছি দুপুরের রান্নাটা করার জন্য। এখানে আমি পুঁইশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো সেই কারণে চিংড়ি মাছ বের করে নিয়েছি, এখান থেকে অল্প কিছু চিংড়ি মাছ আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে পুঁইশাক দিয়ে রান্না করার জন্য। আর পুঁইশাকের ভিতরে একটু আলু বা একটু মিষ্টি কুমড়া দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো যেহেতু মিষ্টি কুমড়া নাই সেহেতু একটা আলু কেটে নিয়েছি, আর আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো আগে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নরম করে তারপরে শাকগুলো দিয়ে রান্না করেছি। এই তো আমার কিন্তু পুঁইশাক রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে একটু লাউ ছিল ফ্রিজে, সেটাও আমি কেটে নিয়েছি। লাউটা আমি ভাজি করে নিব পরের দিন সকালে রুটি খাওয়ার জন্য। যেহেতু আলিফার পরীক্ষা চলছে, তো বারবার রান্নাঘরে এসে রান্না করা সম্ভব না, ওকে তো সময় দিতে হয়, পড়াতে হয়। তো ভাবলাম যেহেতু রান্না করছি একদম পরের দিনের সকালে রুটি খাওয়ার জন্য ভাজিটাও করে নেই। তো এই কারণে লাউ তো ভাজি করে নিচ্ছি। অল্প একটু লাউ ছিল, পরিমাণে খুবই কম হয়ে গিয়েছিল ভাজি করার পরে। তারপরে যতটুকু হয়েছে আমাদের 3 জনের সকালে নাস্তার জন্য এনাফ। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু লাউ ভাজি হয়েছে। আর অফ ক্যামেরাতে আমি চিংড়িটাও ভুনা করে নিয়েছি। চিংড়ি ভুনাটা একদমই কালো কালো লাগছিল, ক্যামেরায় দেখতে মনে হচ্ছিল যেন পুড়ে গিয়েছিল, আসলে কিন্তু পুড়ে যায় নাই, কেন জানি কালারটা এরকমের আসছে। আর এদিকে একটু ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি কচু দিয়ে, কচু চিকন চিকন করে কেটে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আলিফার বাবা যদি চিংড়ি মাছ না খায় এজন্য ওর জন্যই একটু ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি। তো মাছগুলো এখন কষিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর ট্যাংরা মাছ তো আমি আর আমার মেয়ে খাই না। তো এই তো অলরেডি ট্যাংরা মাছটাও রান্না হয়ে গিয়েছে, আমার দুপুরে রান্না বান্না কিন্তু অলরেডি শেষ। আর এখন সন্ধ্যাবেলা তেলাপিয়া মাছের বারবিকিউ করেছি। যে মাছ এনেছিলাম ওখান থেকে একটা তেলাপিয়া মাছ রেখে দিয়েছিলাম আস্ত, তো সেটাই বারবিকিউ করে নিয়েছি। আর বারবিকিউর কোনো কিছুই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি আবার একটু সাজিয়ে নিয়েছি শসা, তারপরে পেঁয়াজ, লেবু দিয়ে। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।